হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আমরা আগের দিন করেছিলাম প্র্যাকটিস সেট 2 আইহেলি পাবলিকেশনের যে প্র্যাকটিস টেট স্ক্যানার ছিল তার ম্যাথামেটিক্সের যে কোয়েশ্চেন্সগুলো আমরা করছিলাম সেই কোয়েশ্চেন্স থেকে আমরা প্র্যাকটিস সেট 2 আগের দিন করেছি। ঠিক আছে, 30 টোটাল এখন অবধি দুটো ভিডিও আমি আপলোড করেছি, যেটাতে দুটো সেট আমি কমপ্লিট করেছি। সেই দুটো সেটের টোটাল 60টা অঙ্ক আমি করেছি। আজকে করব প্র্যাকটিস সেট 3, এটাতেও 30টা অঙ্ক আছে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো প্র্যাকটিস পারপাসে চলছে। যারা আগের ভিডিওগুলো না দেখেছো তারা উপরের আই বাটনে ক্লিক করে ওই ভিডিওর লিঙ্ক ওখান থেকে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা পুরোনো ভিডিওগুলো দেখে নিও, তারপর এই ভিডিওগুলো এখান থেকে দেখবে। আর যদি আজকে চ্যানেলটাতে নতুন ভিজিট করছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখতেই পাচ্ছ নিচে যে সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম। ঠিক আছে, তো তোমাদের সাবস্ক্রিপশান আমার পক্ষে খুবই জরুরি। আর ভিডিও যদি ভালো লাগে, অঙ্ক সলিউশনসগুলো যদি ভালো লাগে, ঠিক আছে, আমার কাজ যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো আর একটু বন্ধুদেরকে শেয়ার করো, যাতে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই। ওকে, তো দেখো এবার প্রথম যে অঙ্কটা আছে সেটা দেখো কি আছে, প্র্যাকটিসের 3 ফার্স্ট অঙ্ক আমাদের। দেখো এটাকে জুম করলে দেখা যাচ্ছে কি কিছু নাম্বার দিয়েছে, যে নাম্বারগুলো হলো 2.1/3, তারপরটা আছে দেখো 4.1/5 আর 8.1/6। বলছে এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো। তো দেখো এইগুলো সাধারণত ভগ্নাংশ, তো এই ভগ্নাংশগুলোকে আমরা, এগুলো কি আছে, অপ্রকৃত ভগ্নাংশ। তো তো এগুলোকে কনভার্ট করো, 3×2=6, এটা কত হবে 7/3, এটা হবে 5×4=20, আর 21/5, আর এটা কত হবে 6×8=48, আর 1 মানে 49/6। তো এরকম দাঁড়ালো। ঠিক আছে, এবার ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু যখন আমরা বার করি তখন কি করি, ওপরের লবগুলোর আমাদেরকে কি করতে হয়, লসাগু নিতে হয়, আর নিচে হরগুলোর আমাদেরকে কি করতে হয়, গসাগু নিতে হয়। তো দেখো ওপরে 7, 21 আর 49, এর লসাগু নিতে হবে। তো কি করে নেব লসাগু, তো বেসিক্যালি দেখো 7 মানে আমরা 7ই লিখতে পারি। ঠিক আছে, দেখো লসাগু নির্ণয় করার যে উৎপাদক ও বিশ্লেষণ পদ্ধতি ছিল সেটা আমরা অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করছি। আর 21 মানে আমরা 7×3 লিখতে পারি, আর এখানে 49 মানে আমরা কত লিখতে পারি, 7×7। এবারে এদের যখন লসাগু হবে তখন প্রথমে দেখতে হবে যে 7-এর পাওয়ার, অর্থাৎ এখানে 7-এর কত পাওয়ার আছে 1, এখানে দেখো 7-এর কত পাওয়ার আছে 1, আর এখানে দুবার 7-এর গুণ আছে মানে 7^2 আছে। তাহলে 7-এর ম্যাক্সিমাম পাওয়ারকে আমাকে নিতে হবে, অর্থাৎ 7-এর 2 নেব। 3-এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 3 দেখো একবারই আছে আর তার পাওয়ার কত আছে 1, তাহলে এখানে 3কে একবার 3^1 হিসাবে নেব। তাহলে এটা চলে এলো আমার ওপরের সংখ্যাগুলোর লসাগু। আর নিচে দেখো 3, 5, 6, তো এদের তো কোনো গসাগু হয় না, এদের এক এক হবে গসাগু। তাহলে নিচে দিলাম 1। তাহলে দেখো 7-এর স্কোয়ার মানে 49, 49-এর সাথে 3 দিয়ে গুণ, তাহলে 49কে আমরা মনে মনে 50 ধরি, তাহলে 50কে 3 দিয়ে গুণ করলে হবে 150, সেখান থেকে আমরা 3 বাদ দিয়ে দেবো, অর্থাৎ 147, আর নিচে 1 থাকবে, অর্থাৎ 147 কী হবে, এটার উত্তর হবে। দেখো কোন অপশানে দেওয়া আছে 147, তো অপশান সিতে দেওয়া আছে 147, তাহলে অপশান সি হবে আমাদের কারেক্ট উত্তর। ঠিক আছে, পরের দেখো এটা একটা সরল করো দিয়েছে, তো দেখো এটা আমরা করব। ঠিক আছে, তো এটা কি বলেছে দেখো, প্রথমেই দেওয়া আছে 2+5, এটাতে দেখো একটা বার দেওয়া আছে, ভাজিত 7, গণিত দিয়েছে 1/4 × 20 - 4 এর বার। তো আমরা জানি বটমাসের নিয়ম অনুযায়ী যদি বার থাকে যেগুলোতে, সেই বারের কাজগুলো আমাকে আগে করতে হয়। তো এখানে বারের কাজ 2+5 মানে 7, 7 ভাজিত 7 মানে কত চলে এলো 1। ওকে, তারপরে দেখো গুণিত চিহ্ন আছে, এইখানে দেখো 1/4 × 20 - 4 কত হয় 16, 16কে 1/4 দিয়ে গুণ করলে কত হবে 4, তার মানে উপরে 1×4। নিচে দেখো এবার 11 থেকে 4 গেলে হয় 7, সাথে সাথে এই নিচে 7টা কেটে যাবে, তাহলে 2+2 মানে নিচেও 4, 4 4 কেটে কত এলো 1, তাহলে 1 হবে এটার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান এ হবে এই কোয়েশ্চেনটার কারেক্ট উত্তর। নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, দেখো বলছে যে কোনো স্কুলে 432 জন ছাত্রছাত্রীর মধ্যে বালক বালিকা অনুপাত হলো 5:4। এর বলছে আরও 12 জন বালক এবং কতিপয় বালিকা স্কুলে যোগ দিলে বালক বালিকার অনুপাত হয় 7:6, তবে কতজন বালিকা যোগ দিয়েছিল। ঠিক আছে, তার মানে প্রথমে দেখো কোনো স্কুলে যখন আমার 432 জন ছাত্রছাত্রী 5:4 ছিল, তাহলে এখান থেকে আমি ছাত্র আর ছাত্রীর সংখ্যাটা বার করে নিতে পারবো। কী করে, 5 আর 4 টোটাল কত হয় 9, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত 432, তাহলে 1 ইউনিটের ভ্যালু বার করে নিই, 9 দিয়ে কাটাকুটি, তাহলে 9 4 36, 7 72, 9 8 72, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত 48। তাহলে আমার
5 অনুপাতে কী ছিল, বালক ছিল। তাহলে 5 ইন্টু 48 কত হয়, দেখো 40 5 হয় কত 200, আর 8 5-এ 40, তার মানে 240 জন কী আছে, বালক আছে। আর বালিকা কত হবে, 4 ইন্টু 48, তো 4 ইন্টু 48 মানে 50 4 200, সেখান থেকে আরও 8 বাদ, তার মানে 192 জন কী আছে আমার, বালিকা আছে। তো এই দুটো নাম্বার আমার পাওয়া গেল, যে 240 জন আমার এখানে বালক আছে, এখানে বয়েজ দিয়ে দিলাম, আর এখানে 192 গার্লস দিয়ে দিলাম। এবারে কি বলছে দেখো, বলছে আরও 12 জন বালক এবং কতিপয় বালিকা, অর্থাৎ 12 জন বালক যোগ দিয়েছে আর কিছু বালিকা যোগ দিয়েছে, তার ফলে বালক বালিকার অনুপাত কত হয়ে গেছে, 7:6। বলছে কতজন বালিকা যোগ দিয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো 240 জন বয় প্রথমেই ছিল, তারপর 12 জন বালক আরও যোগ দিয়েছে, তাহলে এখন বালক কত হয়ে গেছে, 240-এর সাথে আমি কী করবো, 12 যোগ করে দেবো, অর্থাৎ 252 জন এখন বালক হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো 252 জন বালকই কী হচ্ছে, এখানে দেখো 7, অর্থাৎ 7 ইউনিটের ভ্যালু 252। তাহলে 1 ইউনিটের ভ্যালু বার করে নিই, দেখো 7 দিয়ে কাটলে কত হয়, 7 3 21, 4 42, 7 6 42, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু কত হলো, 36। এবার দেখো গার্লস বলেছে কত, 6 ইউনিট আছে, তো 6 ইউনিটের ভ্যালু কত হবে, 6 গণিত 36। তো দেখো 6 গণিত 36 কত হয়, 6 30 180, আর 6 6 36, অর্থাৎ 216, ঠিক আছে। তো এটা গার্লস হয়ে গেল এখন, বাট আগে গার্লস কত ছিল, 192 জন। তাহলে আরও কতজন যোগ হয়েছে, দেখো 8 আর 16 কত হবে, 24 জন, অর্থাৎ আরও 24 জন গার্লস এখানে কী করেছে, অ্যাড হয়েছে। তাহলে এটাই হবে কারেক্ট উত্তর, ঠিক আছে। দেখো অপশান কিসে দেওয়া আছে, অপশান ডিতে দেওয়া আছে, আরও 24 জন এখানে কী হলো, অ্যাড হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 1/6 ভোট বাতিল হয়, ঠিক আছে, যদি প্রার্থী এ বৈধ ভোটের 8/15 পান এবং প্রার্থী বি 4900 ভোট পান, তবে মোট ভোট কত পড়েছিল। তো এগুলো দেখো সাধারণত ইলেকশন কমিশনের উপর ভোটার রিলেটেড অঙ্ক। তো আমি এই চ্যানেলে এই ধরনের অঙ্কর মোটামুটি একটা ক্লাস করিয়েছিলাম, ঠিক আছে। আমি ওপরের আই বাটনে দেখো এখনই লিঙ্ক পেলে দেখতে, ওই আই বাটনের লিঙ্কটাতে এই সংক্রান্ত যত ধরনের অঙ্ক হয়, ঠিক আছে, সেগুলো একটা ভিডিওতে আমি করিয়েছি, ওই ভিডিওটা একবার দেখে নাও, এই ধরনের অঙ্কগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এই ধরনের অঙ্ক আমরা করবো কী করে বেসিক্যালি, দেখো এইখানে প্রথমে যে কাজটা আমরা করব, যে এই যে 1/6 বলেছে ভোট বাতিল হচ্ছে, আর এখানে 8/15 পাচ্ছে, এদের যে হরগুলো আছে না, এই যে 15 আর 6, ঠিক আছে, এদের গুণফল, অর্থাৎ 15 গুণিত 6 অর্থাৎ 90, ঠিক আছে। 90 আমি ধরে নেবো টোটাল লোক সংখ্যা ছিল, ঠিক আছে। এটা ফার্স্ট কাজ আমরা করব, যে 90 জন টোটাল ভোটার ছিল। এবার কি বলছে দেখো নির্বাচনে, তাহলে যদি 90 জন ভোটার ছিল, তার বলেছে 1/6 ভোট বাতিল হয়, তাহলে 90-এর 1/6 মানে কত, 15, তাহলে 15টা ভোট কী হলো, বাতিল হলো। তাহলে এখন বৈধ ভোট কটা, নিশ্চয়ই বলবে 75টা বৈধ ভোট আছে। আচ্ছা, এবার বলছে যদি প্রার্থী এ বৈধ ভোটের 8/15 পায়, অর্থাৎ 75-এর 8/15 এ পাচ্ছে, 5 15 75, 5 8 40, তার মানে এ এর ঘরে গেল 40টা ভোট, ঠিক আছে, এটা এ এর খাতে চলে এলো 40টা ভোট। দিয়ে বলছে প্রার্থী বি পান 4900 ভোট, তাহলে প্রার্থী বি এখানে পাচ্ছে কটা, 35টা ভোট নিশ্চয়ই। দেখো 40টা ভোট যদি এ পায়, তাহলে প্রার্থী বি কত পাবে, 35টা ভোটই পাবে। তো দেখো 35টা ভোট মানে এখানে বলেছে কত, 4900 ভোট। তবে বলেছে দেখো মোট কত ভোট পড়েছিল, মোট কত ভোট পড়েছিল, 90টা ভোট আমার পড়েছিল, তাহলে ওইটাই আমাকে বার করতে হবে এখান থেকে। তাহলে এখান থেকে এবার আমরা কি বলবো, যে 35, মানে আমার অ্যাজাম্পশন অনুযায়ী 35 মানেই অঙ্কের ভাষায় কত, 4900, তাহলে আমার অ্যাজাম্পশন অনুযায়ী যেটা 90, সেটাই হলো মোট ভোটার সংখ্যা, সেটা অঙ্কতে কত হচ্ছে সেটা বার করতে হবে। দেখো 35-এর ভ্যালু যদি 4900 হয়, আমি বার করব কতর ভ্যালু, 90-এর ভ্যালু। তো কী করব, বেসিক্যালি 1-এর ভ্যালু করব নিচে 35 ভাগ হয়ে যাবে, আর যখন 90-এর ভ্যালু বার করব 90 গুণ হয়ে যাবে, এটা হবে। এবার দেখো 7 দিয়ে যদি এটা কাটি, 7 5 35, আর ওপরে 700-তে 49, দেখো কালারটা চেঞ্জ করে দিই, তাহলে ওপরে 700 নিচে 5, 5 দিয়ে এটা কাটলে হয় 18, তাহলে 18 ইন্টু 700, তো 18কে 7 দিয়ে গুণ করলে কত হয়, 126, ঠিক আছে। তারপরে আরও দুটো শূন্য, অর্থাৎ 12600। এটা হলো অঙ্কর কি মোট পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থী নয়, মোট ভোটার। ওকে, তো দেখো 126 কোথায় আছে, আচ্ছা অপশান বি হবে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে,
বলছে একজন শাড়ি ব্যবসায়ী শাড়ির দাম 20% হারে বেশি লিখে বিক্রি করার সময় 5% হারে ছাড় দিলে শাড়ি ব্যবসায়ীর লাভের হার কত? তো এটা খুব সহজ অঙ্ক। 100 টাকা প্রথমে শাড়ির দাম ছিল, 20% বেশি হারে লিখে রেখেছে, অর্থাৎ 100 টাকাতে 20 টাকা বেশি লিখে সে দামটা কত করেছে? 120 টাকা। এবার বিক্রি করার সময় তার মানে এটা কস্ট প্রাইস আর এটা হলো মার্ক প্রাইস, অর্থাৎ শাড়ির প্যাকেটটার ওপরে এই দামটা লিখে রেখেছে। দিয়ে বলছে 5% ছাড়ে বিক্রি করছে, তাহলে 5% ছাড় কার ওপর দেবে? যে দামটা ও লিখে রেখেছে প্যাকেটে। তাহলে 120 টাকা লিখেছে, তার ওপর 5%। আচ্ছা, 5%-এর রেশিও ভ্যালু কত হয়? 1/20। তাহলে 1/20 যদি 120 করি, সেটা কত হবে? 6 টাকা। তাহলে সে কী করছে? 5%, যার মূল্য হলো 6 টাকা, সে 6 টাকা ছাড়ে সে দিল, দিলে বিক্রি করবে কততে? এটাই হলো সেলিং প্রাইস, অর্থাৎ 114 টাকায়। তাহলে জিনিসটা সে কিনেছিল 100 টাকায়, বিক্রি করছে কততে? 114তে। তার মানে সে অ্যাকচুয়ালি 14 টাকা কী করছে? লাভ করছে। কত টাকায় লাভ করছে? 100 টাকাতে লাভ করছে। তার মানে এটাই বলতে পারি না আমরা যে লাভের পার্সেন্টেজ কত? 14%। তাহলে 14% হবে এটার অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। দেখো কি বলছে। বলছে 8টি গরুকে 15 দিন ধরে খাওয়াতে 4 কাহন খড় লাগে, সেই হিসাবে 10টি গরুকে বর্ষার সময় 72 দিন খাওয়াতে কত কাহন খড় মজুত করতে হবে বলো। তো এইগুলো বেসিক্যালি ওই M1D1H1/W1, M2D2H2/W2 টাইপের অঙ্ক, ঠিক আছে। তো এখানে দেখো M1 মানে বলতে এখানে কী বুঝিয়েছে? 8টা গরু বুঝিয়েছে। D1 মানে দেখো 15 দিন বুঝিয়েছে। আর কত খড় লাগবে, এখানে পার ডে ওয়ার্ক, অর্থাৎ H1টা এখানে দেয়নি, বাট কত খড় লাগবে সেটা বলেছে, 4 কাহন খড়। তো আমরা এখানে টোটাল ওয়ার্কের জায়গায় কী লিখবো? খাবারের পরিমাণটা লিখবো 4 কাহন খড়। ইকুয়ালস টু কী দেবো? 10টা গরু দাও। বলছে 72 দিন খাওয়াবে, কত কাহন খড় লাগবে, অর্থাৎ এইখানে আমার এক্সট্রা আছে। তো এইখান থেকে এবার কাটাকুটি করতে হবে। দেখো 8 দিয়ে যদি এটা কাটো 9, 5 দিয়ে যদি এটা কাটো 2, এটা হবে 3, 3 দিয়ে এটা কাটলে কত হবে? 3। ঠিক আছে, তার মানে কত হলো? 3 দুগুণে 6, আর এই 4টা এখানে গুণ হয়ে যাবে, 6 4 24, মানে এক্সট্রা এখানে চলে আসবে, অর্থাৎ এক্স ইকাল টু 24। তাহলে 24 কাহন কী করতে হবে? খড় আমাকে মজুত করে রাখতে হবে, যাতে আমার ওই 10টি গরুর বর্ষার দিন 72 দিন খাওয়াতে পারি। তো 24 কাহন এবার কোন অপশানে দেওয়া আছে? দেখো অপশান এতে দেওয়া আছে। তাহলে এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বেশ। এইবার এই অঙ্কটা কী বলছে দেখো, অঙ্ক নম্বর 7। বলছে সত্যজিৎ 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্কুলে যায় এবং 2 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্কুল থেকে ফিরে আসে। বলছে স্কুল যাতায়াতে তার সময় লাগে মোট 5 ঘন্টা, বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত? ঠিক আছে, তার মানে কত? দেখো সত্যজিতের যে যে গতিতে যাচ্ছে, অর্থাৎ একটা স্কুলে সে যাচ্ছে, আবার আর একটা গতিতে সে ফিরে আসছে। দিয়ে বলছে স্কুল যাতায়াতে তার সময় কত লাগছে? 5 ঘন্টা, ঠিক আছে। তো বলছে বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত। তো দেখো বেসিক্যালি বাড়ি থেকে যে স্কুলের দূরত্বটা হবে, ঠিক আছে, ডিস্টেন্সটা হবে, বাই কী করব? বারবার স্পিড, এটা পাবো আমার টাইম 1। আবার এখানেও ডিস্টেন্স বাই, এটা যদি স্পিড 1 বলি, স্পিড 2, এখান থেকে আমরা পাবো কত? টাইম 2। এই দুটো যোগ করলে কত আসবে? 5 ঘন্টা। তাহলে এটুকু আমরা বুঝছি যে দু ক্ষেত্রে ডিস্টেন্স তো আমার সেম, অর্থাৎ আমি বাড়ি থেকে স্কুল গেলাম, যে দূরত্ব গেলাম সেই দূরত্ব স্কুল, মানে বাড়িতে, স্কুল থেকে আবার বাড়িতে ফিরে আসবো, তাহলে ডিস্টেন্সটা আমার সেম থাকছে, বাট স্পিডটা আলাদা। দেখো একবার 3 লিখবো, আর আসার সময় 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরছিল, তাহলে আমার যে ডিস্টেন্সটা হবে সেটা অবশ্যই 3 দিয়েও কেটে যাবে আর 2 দিয়েও কেটে যাবে। এবার দেখো এটা বেসিক্যালি একটা ট্রিক্স অ্যাপ্লাই করা হচ্ছে এখানে, যে যেহেতু টাইম দুটো যোগ করলে কত আসবে? 5 ঘন্টা। আবার দু ক্ষেত্রে স্পিড একবার 3 একবার 2, আর ডিস্টেন্সটা যেহেতু এখানে সেম আছে, তাহলে আমরা একটা কনসেপ্ট লাগাতেই পারি যে ডিস্টেন্সটা সবসময় ফিক্স থাকবে, আর যেহেতু টাইমটা এখানে দেখো 5 ঘন্টা ডিরেক্ট আসছে, তাহলে কী হবে? 3 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে কেটে যাবে। তো এমন সংখ্যা কোনটা? দেখো 8 3 দিয়ে যায় না, 7ও 3 দিয়ে যায় না, 9 3 দিয়ে যায় বাট 2 দিয়ে যায় না, 6 কী হয়? 3 2 দুটো দিয়ে কাটাকুটি যায়। তাহলে আমরা যদি ডিস্টেন্সটা 6 কিলোমিটার ধরি, তাহলে দেখো সব আমার অঙ্কের ভাষাটা মিলে যাবে। কী করে মিলে যাবে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো যদি আমি আমার দূরত্বটা 6 ধরে নিই, মানে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 6, প্রথমে যাবার সময় আমি 3 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছি, অর্থাৎ আমার টাইম লাগলো কত? 2 ঘন্টা। এবার ফেরার সময় 6 কিলোমিটারে ফিরছি, বাট 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরছি,
তাহলে আমার টাইম লাগছে কত, 3 ঘন্টা। তাহলে দেখো যাওয়ার সময় 2 ঘন্টা টাইম লাগলো, আসার সময় 3 ঘন্টা টাইম লাগলো, টোটাল টাইম তো আমার বলে দিয়েছিল যে 5 ঘন্টা লাগবে। তাহলে আমার অঙ্ক ঠিক আছে। ওকে, তাহলে এটা কী হবে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। তো এইভাবে খুঁজবে। ওকে, নেক্সট দেখো এখানে কি বলেছে, 14 এই 8 নম্বর অঙ্ক বলছে 14 জন লোক 6 দিন কাজ করে 4,000 টাকা উপার্জন করে। তাহলে 21 জন লোক 7 দিনে কত টাকা উপার্জন করবে। তো এটাও তো ওই ফর্মুলা। তাহলে আমরা কত লিখবো, যে 14 × 6 / 4,000 ইকুয়ালস টু 21 × 7/x। ঠিক আছে, 7 দিয়ে দেখো এটা 2, এটা হবে 3। ঠিক আছে, 3 দিয়ে এটাকে এটা দাও 2, তাহলে 2 2 4, আর 4 দিয়ে যখন এটাকে কেটে দেবে তখন এটা হয়ে যাবে 1,000। 7 দিয়ে 1,000 গুণ হয়ে যাবে, তার মানে এক্স ইকুয়াল টু কত হবে, 7,000। তাহলে সে কত হবে, 7,000 টাকা উপার্জন করতে পারবে। কোন অপশান আছে দেখো, অপশান এতে আমার দেওয়া আছে। নেক্সট অঙ্ক দেখো কি বলছে। আচ্ছা, এখানে দেখো যেটা বোঝা যাচ্ছে না, এখানে প্রস্থটা 6 বলা আছে, ঠিক আছে, 6 মিটার। তাহলে এটা দেখো এখানে কি বলছে, বলছে একটা সমকোণী চৌপলের দৈর্ঘ্য বলেছে 4 মিটার, প্রস্থ বলেছে 6 মিটার, উচ্চতা বলেছে 3 মিটার, কর্ণের দৈর্ঘ্য কত মিটার বলো। আচ্ছা, সমকোণী চৌপল দেখতে কেমন হয়, ইটের মতো, আমরা যে বাস্তব জীবনে ইট দেখি সেই ইটের মতো। এবার এখানে কর্ণ কোনটা, এই যে বিপরীত কৌণিক থেকে এই কৌণিক বাহুর দৈর্ঘ্যটাকে কী বলা হয়, কর্ণ। তো এই কর্ণের ফর্মুলা কী হয়, যারা জানো না তাদেরকে আমি বলে দিই। কর্ণের ফর্মুলা কী হয়, √অফ দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। তো দৈর্ঘ্যর স্কোয়ার 4-এর স্কোয়ার মানে 16, প্রস্থর স্কোয়ার মানে 6-এর স্কোয়ার মানে 36, আর উচ্চতার স্কোয়ার মানে 3-এর স্কোয়ার মানে 9। তাহলে কত হচ্ছে দেখো, 16 আর 36কে অ্যাড করলে 52, আর 9 √61। তাহলে √61 এখানে এককগুলো দেয়নি, মিটার হবে। ঠিক আছে, √61 মিটার। নেক্সট দেখো বলেছে, এটা একটা বলেছে কি বলছে দেখো, বলছে একটি ক্লাবের সদস্য সংখ্যার গড়। ওকে, বলছে একটি ক্লাবের সদস্য সংখ্যার গড় বলেছে 11.7 বছর। বলছে কিছু সদস্যের গড় বয়স 11.2 বছর এবং কিছু সদস্যের গড় বয়স 12.7 বছর হলে ওই ক্লাবের সদস্য সংখ্যা কত হতে পারে, অর্থাৎ পসিবিলিটি কত আছে যে ওই ক্লাবের সদস্য সংখ্যা কত হবে। তো এটা কি করে করব, দেখো এখানে কোনো কিছু ডাটায় দেওয়াই নেই। তাহলে এখানে ফার্স্টে আমাদেরকে একটা জিনিস বার করতে হবে, আমরা মেথড অফ অ্যালিগেশন লাগাতে পারি। ঠিক আছে, তো মেথড অফ অ্যালিগেশন লাগালে কি হবে, যে কিছু সদস্যের গড় বয়স যেটা ওরা বলেছে 11.2 বছর, আর কিছু সদস্যের গড় বয়স ওরা বলেছে 12.7 বছর। আমরা মোটামুটিভাবে ওই দুটো বয়সের একটা অনুপাত পেতে পারি, যে 11.2 বছর বয়সের এতগুলো শিশু আছে আর 12.7 বছর বয়সের এতগুলো শিশু আছে। ঠিক আছে, তো আমরা ওই অনুপাতটা মোটামুটি বার করি, সেই অনুপাত থেকে আমরা বুঝে যেতে পারবো যে টোটাল কত থাকতে পারে। এবার সেইটা যার মাল্টিপল হবে সেই ধরনের উত্তর আসবে। দেখো একবার করি তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো সবারই 11.7, তাহলে 11.7টাকে আমি মাঝে লিখবো। আর বলেছে দেখো 12.7 কিছু জনের আর কিছু জনের 11.2। তাহলে এখানে যখন অ্যালিগেশন লাগাবো, 12.7 থেকে 11.7 বাদ দিলে কত হবে, এখানে 1। আর 11.7 থেকে 11.2 যখন বাদ দেবে এটা হবে 0.5। ঠিক আছে, তাহলে 0.5 × 1 তার মানে কত, এটা 1:2। বুঝতে পারলে, কারণ 0.5কে যখন 2 দিয়ে গুণ করব তখনই আমার 1 আসে। তাহলে অনুপাতটা কিসের এলো বলো তো, অনুপাতটা এলো 1:2। ঠিক আছে, তাহলে এই অনুপাতে এলো, অর্থাৎ 11.2 বছর অ্যাভারেজ গড় বয়স এরকম কতজন থাকতে পারে, 1জন করে লোক। আর যাদের 12.7 বছর করে বয়স সেরকম 2জন করে লোক থাকতে পারে। তাহলে টোটাল লোক সংখ্যা কত হতে পারে, নিশ্চয়ই 1 + 2-এর কোনো গুণিতক, অর্থাৎ 3-এর গুণিতক ফর্মে থাকতে পারে। অর্থাৎ 3জন থাকতে পারে, 6জন থাকতে পারে, 9জন থাকতে পারে, 12জন থাকতে পারে, 15জন থাকতে পারে, এরকম থাকতে পারে। এবার দেখো অপশানগুলোতে আমাকে দেখতে হবে যে কোন অপশানগুলো 3-এর গুণিতক হচ্ছে। 20 3-এর গুণিতক নয়, 10 3-এর গুণিতক নয়, 25ও 3-এর গুণিতক নয়, বাট 30 জন যেটা দেওয়া আছে সেইটা 3-এর গুণিতক, এবং আমি 30 জনকে 1:2 এই অনুপাতে ভাগও করতে পারি। কি করে, দেখো 1:2তে যদি ভাগ করি তাহলে কত হবে, 10:20। ঠিক আছে, তো এইটা একটা কি হতে পারে, সম্ভাব্য উত্তর হতে পারে। ঠিক আছে, তো এই অঙ্কটা এভাবে করতে হবে। নেক্সট দেখো একটা বলেছে
কি বলেছে দেখো, বলছে একটা কারখানার একটা মেশিনের মূল্য বার্ষিক 10% হ্রাসপ্রাপ্ত হয়, মেশিনটির বর্তমান মূল্য এত বলেছে, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ টাকা হলে বলছে 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে। তো এটা তো খুব সহজ অঙ্ক। 3 বছর পর মেশিনটির মূল্য আমরা ওই যে ফর্মুলা লাগিয়ে দেবো, এখানে সাকসেসিভ ডিক্রিজমেন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে 1 লাখ ছিল, 1 লাখ লিখে দেবে, 1 - R% মানে 10/100⁻³ তো এটা ক্যালকুলেশন করলে যেটা উত্তর আসবে সেটা 72,900 চলে আসবে। তো এটা আমি আর করছি না, ঠিক আছে। এটা খুব সহজ ব্যাপার, আশা করি তোমরা নিজেরা করে নিতে পারবে, না হলে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে আমি পরে করিয়ে দেবো। পরেরটা দেখো, ভালো অঙ্ক। এই অঙ্কটা কি বলছে দেখো, বলছে সরল সুদের হারে কিছু টাকা 30 বছরে 2600 টাকা আর 7 বছরে 3400 টাকা হলে সুদের হার নির্ণয় করো। 30 বছরে 2600 টাকা, 7 বছরে 3400 টাকা, এটা মোস্ট প্রবাবলি ভুল আছে, অরিজিনাল বইয়েও আচ্ছা 30 বছরেই করে দেওয়া আছে। যাই হোক, 30 বছরে 2600 টাকা, 7 বছরে 3400 টাকা তো এরকম হতে পারে না। এটা যদি হয় তো মোস্ট প্রবাবলি এটা 3 বছরে হবে, ঠিক আছে। এটাকে 3 বছর করে রাখো, 3 বছর ধরে ক্যালকুলেশনটা একবার করে দেখি হচ্ছে কিনা, বাকি তাহলে বুঝতে পারবো। তো দেখো এটা ভালো অঙ্ক, ঠিক আছে। তো এই অঙ্কটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে সুদের হারটাও বলে দেওয়া নাই আর কত টাকা রেখেছিল সেটাও বলে দেওয়া নাই, ঠিক আছে। সুদের হারটা এখানে বার করতে বলেছে, তো কী করে বার করবে। সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট কী হয় দেখো, বলছে 3 বছরে যদি 2600 টাকা হচ্ছে টাকাটা, 7 বছরে 3400 টাকা হচ্ছে, তাহলে 4 বছরে এক্সট্রা সুদ আমি কত পেলাম, 3400 টাকা মাইনাস 2600 টাকা, অর্থাৎ 800 টাকা। কি এটা 4 বছরের সুদ, তার মানে 1 বছরের সুদ কত, 200 টাকা। কারণ আমরা জানি সরল সুদ কি হয়, প্রত্যেক বছর সমান হয়, অর্থাৎ প্রথম বছর যদি 200 টাকা সুদ পেয়েছি, দ্বিতীয় বছরও 200 টাকাই পাবো, তৃতীয় বছরেও 200 টাকাই পাবো, চতুর্থ বছর এবং যতগুলো বছরই হবে না কেন সেটা 200 টাকা করেই পাবো। বাট চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না, ওখানে সুদের উপর সুদ লাগে। বেশ, এটাকেও বোঝা গেল যে 200 টাকা সুদ। বেশ, তাহলে 3 বছরে আমি 2600 টাকা কি পেয়েছি, সুদ আসল হিসাবে পাচ্ছি। তাহলে বলো 3 বছরে যদি 1 বছরের সুদ কত হয়, 200 টাকা, তাহলে 3 বছরের সুদ কত ছিল, নিশ্চয়ই 3 × 200 অর্থাৎ 600 টাকা ছিল। তাহলে কিছু টাকা ছিল, তার সাথে 600 টাকা অ্যাড করার ফলে আমার কত হয়েছিল, 2600 টাকা হয়েছিল। তার মানে মূলধনটা আমি কত বার করে নিতে পারবো, এখান থেকে যদি 600 টাকা বাদ দিয়ে দিই, তাহলে 2000 টাকা আমার প্রথমে মূলধন ছিল, ঠিক আছে, এটা বুঝে গেলাম। তাহলে 2000 টাকা মূলধন আর 1 বছরের সুদ কত, 200 টাকা, তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে, ঠিক আছে, কী করে বার করব। দেখো সুদ পেলাম 200 টাকা, ইন্টারেস্ট আই ইকুয়ালস টু আমরা জানি প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে এখানে কত 2000, রেট পার্সেন্টেজ আমি জানি না, টাইম কত 1 বছরে হয়েছে, বাই কত দেবো 100। তাহলে এখান থেকে দেখো আমরা বার করব, তাহলে এখানে দুটো শূন্য দুটো শূন্য চলে গেলো, 20 দিয়ে এটা কত হলো 10, তাহলে 10% কী হবে 10%, তাহলে 10% হলো এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা 10% হবে কারেক্ট উত্তর। আচ্ছা, নেক্সট এই অঙ্কটা দেখো, 13 নম্বর প্রবলেম, ঠিক আছে। চৈতালি সাধু নৌকা আর স্রোতের অনুকূলে প্রতিকূলে অঙ্ক করাতে বলছিল, ঠিক আছে। তো তোর জন্য এই অঙ্কটা দেখ কি বলছে, একজন লোক 18 কিলোমিটার পথ স্রোতের অনুকূলে 4 ঘন্টায় ফিরে আসে, স্রোতের গতিবেগ যদি 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে তার কত সময় লাগবে, ঠিক আছে। তাহলে দেখ বাকিদের দেখো বলছি, ও আমার বন্ধু হয় অ্যাকচুয়ালি, তো সেই জন্য দেখ বলছি। তো একজন লোক 18 কিলোমিটার পথ বলছে স্রোতের অনুকূলে 4 ঘন্টায় ফিরে আসে, ঠিক আছে, আর স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার বলেছে। তো দেখো নৌকা এবং স্রোত এই ধরনের গতিগুলো যখন হয় তো বেসিক্যালি একটা কনসেপ্ট লাগে, সেই কনসেপ্টটা একটু বলে দিই। দেখো এটা যদি একটা নদী হয়, ঠিক আছে, নদীতে জল কি হয় একদিকে বয়ে চলে, আর এই নদীর মধ্যেই নৌকা বয়ে চলে। এবার নৌকা যখন স্রোতের সাথে চলতে থাকে তখন রিলেটিভ ভেলোসিটিতে কী হয়, নৌকার যে বেগ আর নদীর যে বেগ সেই দুটো কী হয় যোগ হয়। আর যখন স্রোতের প্রতিকূলে বেয়ে আসে, অর্থাৎ নৌকা যেদিকে এই নদী যেদিকে প্রবাহিত হচ্ছে তার উল্টো দিকে যদি নৌকা প্রবাহিত হয়, তো তখন স্রোতের অনুকূলে হাঁটার সময় কী হয়,
নৌকার বেগ আর স্রোতের বেগ কী করতে হয়, বিয়োগ করে দিতে হয়। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে দেখো এরা কি বলেছে, প্রথম ক্ষেত্রে অঙ্কটাতে বলেছে কি যে 18 কিলোমিটার পথ স্রোতের অনুকূলে 4 ঘন্টায় ফিরে আসে। ঠিক আছে, স্রোতের গতিবেগ বলে দিয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে হয়েছিল কি যে 18 কিলোমিটার পথ অর্থাৎ ডিস্টেন্স ইকুয়াল টু আমার 18 কিলোমিটার বেস, কিন্তু স্পিডটা কি হয়েছে, স্রোতের অনুকূলে গেছে। ঠিক আছে, এখানে স্রোতের বেগটাও বলে দিয়েছে দেখো 1.5 কিলোমিটার। তাহলে নৌকার বেগটা আমি ধরে নিই কিছু একটা, তাহলে নৌকার বেগ আমি ধরে নিলাম x কিলোমিটার/আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে গেছিলো, তাহলে স্রোতের অনুকূলে রিলেটিভ ভেলোসিটি কত হয়, এক্স মানে নৌকার বেগটা, তার সাথে স্রোতের বেগ অর্থাৎ 1.5 কিলোমিটার। এই রিলেটিভ ভেলোসিটিতে সে চলছিল। কতটা ডিস্টেন্স চলেছে, 18 কিলোমিটার চলেছে। কত সময়ে চলেছে, 4 ঘন্টায় বলেছে। তাহলে আমরা এটা লিখতে পারি কি, যে দেখো আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এটা তো জানি। তাহলে ডিস্টেন্স মানে এখানে 18, স্পিড মানে কত, দেখো এক্স প্লাস কত 1.5 ইন্টু টাইম কত লেগেছে, 4 ঘন্টা। তাহলে এখান থেকে এক্স ক্যালকুলেশন করতে পারবো। তো দেখো কী করে ক্যালকুলেশন করব, দেখো 18 এটা গুণ করো 4x, আর 1.5-এর সাথে 4-এর গুণ মানে কত হয়, 6। তাহলে এই 6টা এখানে বাদ দিলে এটা কত হয়ে যাবে, এই 6 যদি এদিকে মুছে এটা 12, তাহলে এখান থেকে এক্স সমান কত পেলে, 3। তাহলে দেখো নৌকার বেগটা পেয়ে গেলাম আমি 3 কিলোমিটার/ঘন্টা। বাট ওটা আমাকে দিয়ে কিছু বলেনি, কি বলেছে, বলছে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে কত সময় লাগবে। তাহলে এখানে দেখো নৌকার বেগটা আমি পেয়ে গেছি, তাহলে নৌকা যখন এবার স্রোতের প্রতিকূলে ফিরবে তখন রিলেটিভ ভেলোসিটিটা কত হবে, রিলেটিভ ভেলোসিটিটা হবে নৌকার বেগ আর স্রোতের বেগের কি বিয়োগফল। তো নৌকার বেগ তো পেলাম 3, আর স্রোতের বেগ তো বলে দিয়েছে 1.5, তাহলে এই দুটো বিয়োগফল কত হয়, 1.5 কিলোমিটার/ঘন্টা। এইটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। এবার এই বেগটা নিয়ে আমার 18 কিলোমিটার ফিরতে বলেছে, কত ঘন্টা লাগবে। তো দেখে নিই, সিম্পল জিনিস, 18 কিলোমিটার বাই আমরা কত করে দেবো, 1.5। তাহলে 1.5কে আমরা লিখতে পারি 3/2, তার মানে নিচে 3 ওপরে চলে গেলো 2, তাহলে 3 6 18, 6 দুগুণে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা সময় লাগবে আমার। অপশান এ হবে আমার কারেক্ট উত্তর। ওকে, নেক্সট। আচ্ছা, পেজটা কমপ্লিট। আচ্ছা, 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক, একটু খতরনাক লেভেলের অঙ্ক। ঠিক আছে, তো এই 14 নম্বর অঙ্কটার জন্য সবাইকে একবার বলবো যে নিজেরা একবার ট্রাই করো। ঠিক আছে, তারপর আমার সলিউশনটা দেখো, দেখো একবার মজা লাগবে অঙ্কটা, শেয়ারও করতে পারো। ঠিক আছে, তো দেখো কি বলছে, একজন লোক একটা রেডিও 6% লাভে বিক্রয় করেন। ক্রয় মূল্য 4% কম এবং বিক্রয় মূল্য 9.5 টাকা বেশি হলে তার লাভ হয় 12%। রেডিওটির ক্রয় মূল্য কত। তো এই অঙ্কটা দেখো ভাষা ওয়াইজ যদি কেউ বুঝতে না পারছো, সে একটাভাবে করতে পারে। সে কি করতে পারে, আমি যদি এদিকে আসি, দেখো এখানে যদি আসি, সো দেখো বাই অপশান উঠিয়ে কেউ কেউ করতে পারে, যে অপশান দেখে দেখে কোনটা হলো, যে যা ডাটা বলেছে সেরকম। আর যদি কেউ অপশান না ধরে, তাহলে কিছু ইমাজিনারি ডাটা আর কিছু রিয়েল ভ্যালুসকে ধরে আমাকে অঙ্কটা বার করতে হবে। এখানে দেখো সব কিছু পার্সেন্টেজে দেওয়া আছে, আর একটা রিয়েল ডাটা দিয়েছে। সেটা কত বলেছে, বিক্রয় মূল্য 9.5 টাকা বেশি হতো, 9.5 টাকা বেশি হলে তার লাভ হয় 12%। এরকম একটা কি বলেছে ইনফরমেশন দেওয়া আছে। তো আমরাও কিন্তু অঙ্কটা সেইভাবেই করার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি অঙ্কটা ঠিকঠাক আছে। একবার দেখা যাক, ট্রাই করছি আমি, জানি না হবে কি না। তো দেখো কি বলছে, দেখো দেখো এখানে কি করব আমরা, এখানে যেটা করব সেটা হলো একজন লোক একটা রেডিও 6% লাভে বলছে বিক্রয় করেন। তাহলে আমি রেডিওটার দাম প্রথমে ধরে নিলাম 100 টাকা, 6% লাভে মানে 106 টাকায় সে কী করছিল, বিক্রি করছিল, এটা ধরে নিলাম। বলছে ক্রয় মূল্য যদি 4% কম হতো, তাহলে 104% কত হয়, 4 টাকায়। তাহলে 4 টাকা যদি ক্রয় মূল্য কম হতো, মানে লোকটা যদি 96 টাকায় কিনতো, আর বিক্রয় মূল্য বলছে 9.5 টাকা বেশি হতো, তাহলে তার লাভ হতো বলছে 12%। তাহলে 96 টাকাতেই লাভ হতো 12%, তো 96 টাকার লাভটা আমরা 12 করে নিই। তাহলে 96 টাকার ওপর যখন 12% লাভে সে বিক্রি করবে, কততে বিক্রি করবে, 112%-এ বিক্রি করবে। তো 96-এর 112% আমরা বার করে নিই। তাহলে 100 দিয়ে এটা কাটলে কত হয়, এটাকে করে দাও, 100 দিয়ে যদি এটাকে কাটো, তার মানে 1
আচ্ছা, এটা একটা কাজ হ্যাঁ, 112 দিয়ে যদি কাটি কত হয়, 1.12, ঠিক আছে, 1.12 ইন্টু 96। তো এই গুণটা করতে হবে। তো গুণটা একটু আমাদের কষ্ট করে করতেই হবে, ঠিক আছে। তো দেখো 112 আর নিচে দিলাম 96, 6 দিয়ে এটা গুণ করো, 6 দুগুণে 12, 2 হাতে রইলো 1, 6 11 66, 1 67, আবার গুণ, 9 দুগুণে 18, 8 হাতে রইলো 1, 9 11 99 আর 1 100। ওকে, তার মানে 2 5, এখানে কত বসবে, 2 বসবে, এখানে 5 আসবে, আর এখানে 7 হবে, অর্থাৎ 107.52, রাইট, 107.52 হবে। তাহলে এটা এটা কত হবে, 107.52, ঠিক আছে। তাহলে 107.52, বেশ, এটা এলো। এবার দেখো আমার আগে আসছিল 106, এখন এলো 107.52। তাহলে ওরা বলেছিল কি যে 9.50 টাকা বেশি হলে তার লাভ 12% হতো। বাট আমি এখানে 12% লাভটা প্রথমে বার করে নিলাম, ঠিক আছে, যে 96-এর 112% মানে 107.52। তাহলে আমার এখানে বেশি কত হলো, আগে 106 টাকা ছিল, এখন 107.52। তাহলে আমার বাড়লো কত, 1.52, ঠিক আছে, 1.52 টাকা আমার বাড়লো। তো সেইটাই অঙ্কতে কত বলেছে, যে 9.5 টাকা। তাহলে সেখান থেকে আমাকে বলেছে রেডিওটার ক্রয় মূল্য। তাহলে রেডিওটার ক্রয় মূল্য আমি কত ধরেছিলাম, 100 টাকা। তাহলে আমি বলবো যে আমার ভাষায় 1.52 এর যা ভ্যালু, অঙ্কতে সেটা কত বলেছে, 9.50। দেখি এবার উত্তরটা আসে কিনা। 1.52 ডাটাটা মনে রাখবো, আমি এটা মুছছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার মতে 1.52 যা, অঙ্কর মতে 9.50 তাই। তাহলে আমার মতে 1-এর ভ্যালু যা, 9.50 বাই 1.52। আর আমাকে 100-র ভ্যালু বার করতে হবে, কারণ রেডিওটার ক্রয় মূল্য আমি 100 ধরেছিলাম। তাহলে 100 দিয়ে গুণ করে দাও। এবার দেখো এই দশমিক উঠে গেল, 2 দিয়ে কাটলে এটা হয় 50, এটা হয় 76। এবার দেখো 19 দিয়ে কাটবে, ঠিক আছে। তাহলে 19 দিয়ে যদি এটা কাটি, তাহলে এটা 19 4 76, এটা 19 5 মানে 50, এটাও 50 আর এটা 4, তাহলে 50 50 কত হয়, 2500। 2500 বাই 4, তার মানে 600 দিলে হয় 2400, আরও 100, তার মানে 625 টাকা। কত হবে, 625 টাকা। তাহলে এটার উত্তর কত হবে, 625 টাকা। এক সেকেন্ড আমি দেখে নিই এটা মিললো কি না, ঠিক আছে। 625 টাকা, 14 নম্বর বি, হ্যাঁ, 625 টাকা, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা একটু ভালো লেভেলের অঙ্ক ছিল। এখন অবধি যতগুলো অঙ্ক করলাম, 2 দিন ধরে অঙ্ক করছে, আজকে 3 নম্বর দিন, তো 3 নম্বর দিন অবধি এই অঙ্কটা একটা ভালো অঙ্ক। ওকে, তাহলে বেশ, পরের অঙ্কটা দেখো, 15 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে কোনো একটা বিদ্যালয় সংলগ্ন মাঠের দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ বলেছে 50 মিটার, মাঠটির চারধারে কেউ 19 বার ঘুরে এলে সে মোট কত দূরত্ব অতিক্রম করবে। এরকম একটা মাঠ আছে বলেছে, মাঠের দেখো দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ বলেছে 50 মিটার, এরকম মাঠটা বলছে 19 বার দৌড়ে আসা। তা দৌড়ে আসা মানে কি, তার পরিসীমাকে অতিক্রম করা। তাহলে এর পরিসীমা কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমরা ছোটো থেকে জানি। তাহলে একে 19 বার, তার মানে 19 দিয়ে গুণ। তাহলে দেখো এটা এরকম করে করাও যায়। দেখো এখানে 70 আর 50 যোগ করলে কত, 120, তার সাথে 2 গুণ করলে মানে 240 ইন্টু 19। এবার এইখানে এসে কেউ গুণটা করতে লেগে যেও না, একবার অপশানগুলোর দিকে তাকাও। দেখো অপশানগুলোর দিকে যখনই তুমি তাকাবে, তুমি দেখতে পাবে যে 240 ইন্টু 19 এসেছিলো। তাহলে এখান থেকে এইটুকু সেন্স তো সবাই লাগাতে পারছি যে লাস্টে যে উত্তরটা বেরোবে তার এককের ঘরের সংখ্যায় কী থাকবে, একটা জিরো থাকবে, ঠিক আছে, কারণ এখানে জিরো আছে। তাহলে আমার উত্তরেও এককের ঘরে কী থাকা দরকার, জিরো থাকা দরকার। এবার উত্তরগুলোর দিকে একটু তাকাও, ভালো করে তাকিয়ে দেখো, একটা উত্তরেই এমন দিয়েছে যেটার লাস্টে কী আছে, জিরো আছে। তো অবভিয়াসলি সেটাই আমার কী হবে, কারেক্ট অ্যান্সার হওয়ার কথা। এখানে হবেও তাই, ওটাই হবে, ঠিক আছে। 4560, তোমরা গুণটা করে দেখবে, 4560ই আসবে। নেক্সট দেখো, বলছে একটা খালি চৌবাচ্চাকে একটা নল, আচ্ছা একটা নল কি বলেছে, একটা খালি চৌবাচ্চাকে 10 মিনিটে পূর্ণ করতে পারে এবং অন্য একটা নল ভর্তি চৌবাচ্চাকে 12 মিনিটে খালি করতে পারে, ঠিক আছে। একজন ভর্তি করতে পারে, একজন খালি করতে পারে। বলছে নল দুটি যদি একসাথে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কেমন করে করি, ওইভাবেই করব, ঠিক আছে। দেখো
একজন 10 মিনিটে ভর্তি করে, একজন 12 মিনিটে খালি করে। যে খালি করে তাকে আমরা বিয়োগ দিয়ে লিখে রাখছি। তো প্রথমে কি করব, এদের দুজনের লসাগুটাকে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি হিসাবে আমরা ধরে নেব, ঠিক আছে। তাহলে 10 আর 12 লসাগু কত হয় 60। তাহলে এর ক্যাপাসিটি কত 6, 60 ভাজিত 10 করে বার করলাম, আর এর ক্যাপাসিটি কত 5। তাহলে দেখো এ কি করছে, খালি করছে, তার মানে প্রতি মিনিটে কি করে 5 ইউনিট করে খালি করে, আর এ প্রতি মিনিটে 6 ইউনিট করে কি করে ভর্তি করে, ঠিক আছে। এবার বলছে দুজনকে যদি একসাথে খোলা রাখি তাহলে কি হবে, এ 6 ইউনিট করে প্রতি মিনিটে ভর্তি করবে, আর এ 5 ইউনিট করে প্রতি মিনিটে খালি করবে। তাহলে ওভারঅল 6 - 5, তার মানে +1, অর্থাৎ 1 ইউনিট করে কি হচ্ছে আমার ট্যাঙ্কিটা ভর্তি হচ্ছে। আমাকে টোটাল ট্যাঙ্কিটা কত ধরেছি আমি মনে মনে 60, তাহলে 60 ইউনিট আমাকে ভরতে হবে, আর প্রতি মিনিটে আমার 1 ইউনিট করে ভরা হচ্ছে। তাহলে কত সময় লাগবে, নিশ্চয়ই 60 মিনিট। তো 60 মিনিট কোন অপশানে দেওয়া আছে দেখো, সি অপশান। তাহলে অপশান সি হবে কি 60 মিনিট, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আচ্ছা, তো এটা তো ছোটোবেলার অঙ্ক, যতদূর দেখে মনে পড়ছে। বলছে একটা দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলো, 12টা বাজতে কত সময় লাগবে। সবাই বলে দেবে 12 সেকেন্ড, ঠিক আছে, টাক করে মেরে দেবে, আর তখনই তোমার লেগে যাবে, ঠিক আছে। তো এটা এভাবে হয় না, বেসিক্যালি কি হয় দেখবে, ছোটো ক্লাসে যারা করেছিলে এই অঙ্কটা খুব আসতো, আর আমরা ছোটো বয়সে খুব ভুল করতাম। কী হতো, যে 10টা বাজতে 10 সেকেন্ড, বেসিক্যালি আমাদেরকে এটা বুঝতে হয় যে 10টা বাজতে মানে কাঁটাকে, যে ঢং ঢং করে যে ঘন্টার কাঁটাগুলো বাজে, সে যখন 10টা বাজে তখন কতগুলো গ্যাপ অতিক্রম করে সেটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। অর্থাৎ যেমন ধরো ধরো 3টে বাজছে, ঠিক আছে, তাহলে 1, 2, 3, তো 3টে বাজতে গ্যাপ কতগুলো গেল বলো তো। দেখো এখান থেকে এইটা একটা গ্যাপ, এখান থেকে এইটা দুটো গ্যাপ। তো সেরকম 10টা বাজতে গ্যাপ কটা হবে বলো তো, 10 - 1, অর্থাৎ 9টা গ্যাপ। তাহলে 9টা গ্যাপ পেরোতে ওর টাইম কত লেগেছে, 9টা গ্যাপ পেরোতে ওর টাইম লেগেছে 10 সেকেন্ড। সিমিলারলি 12টা বাজতে ওকে কতগুলো গ্যাপ পেরোতে হবে, কটা, 11টা। তাহলে একটা বাজতে 10/9, আর 11টা হতে কত হবে, একে 11 দিয়ে গুণ, অর্থাৎ 110/9 সেকেন্ড হবে। এবার 110/9 কোন উত্তরটাতে দেওয়া আছে দেখো, এইটা অপশান ডি, অর্থাৎ 12 × 2 এর 9, কারণ 12 × 9 108 হয়, আর 2 110, অর্থাৎ 12 × 2 এর 9 সেকেন্ডে কী হবে, টাইম লাগবে, ঠিক আছে, 12টা বাজতে অত টাইম লাগবে। তাহলে এটাই হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক কী বলছে, 7টা এবং 4টার মধ্যে কোন সময়ে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার ঠিক বিপরীত দিকে একই সরলরেখায় থাকবে। 7টা এবং 4টার মধ্যে কোন সময়ে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা ঠিক বিপরীত দিকে একই সরলরেখায় থাকবে। তো এই অঙ্কটা এই মুহূর্তে আমার খেয়াল আসে না, এটা বেসিক্যালি রিজনিংয়ের অঙ্ক, ঠিক আছে। রিজনিংয়ের এই চ্যাপ্টারটা কিছুটা থিওরিগুলো আমি এখন ভুলে গেছি। তো তোমাদেরও যদি পরীক্ষার হলে এই ধরনের কিছু জিনিস আসে, তো কিছু উল্টোপাল্টা না করে আমার মতে স্কিপ করে যাওয়াই বেটার। যদিও নেগেটিভ মার্কিং নেই, অ্যাটেম্প কিছু করতে পারো, বাট অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বললাম কোনো একটা কোয়েশ্চেন যদি না পারো তো সেটাকে ছেড়ে আসাই উচিত। তো আমি এই মুহূর্তে কোয়েশ্চেনটা করাতে পারছি না। তোমাদের যদি কারোর উত্তর জানা থাকে তাহলে নিচে উত্তরটা জানিয়ে দিও। এখানে বইয়ে যে উত্তরটা আমি আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 18 যে উত্তরটা দেওয়া আছে সেটা হলো বেসিক্যালি এ অপশানটা দেওয়া আছে, ঠিক আছে। তো হবে হয়তো, আমি এই মুহূর্তে তো আমার খেয়াল নেই, সেই জন্য আমি এই অঙ্কটা করাতে পারছি না, ঠিক আছে। তো তোমাদের যদি কারো জানা থাকে কীভাবে করলে নিচে একটু জানিয়ে দিও, আমারও জানা হয়ে যাবে। ওকে, পরবর্তী কোয়েশ্চেনটাতে চলে যাই। পরবর্তী কোয়েশ্চেন কী বলছে দেখো, বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি বলছে 56 বছর। যদি 4 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ হয় তবে বর্তমানে এ এর বয়স কত। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো আমরা ক্যালকুলেশন করি না, আমি বিশেষ করে ক্যালকুলেশন করতে যাই না, আমি অপশানগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করি যে কোন অপশানটাতে কী হচ্ছে, আমার কোনটা স্যাটিসফাই করে যাচ্ছে সেটা দেখে নিই। দেখো দেখো বলেছে এ আর বি এর বয়সের সমষ্টি 56 বছর, বলেছে এ এর বয়স, আমি ধরে নিই একটা করে। আমি ধরলাম প্রথমে যে এ এর বয়স 40 বছর, তাহলে বি এর বয়স কত হলো 16 বছর, ঠিক। তাহলে বলেছে দেখো 4 বছর আগে এ এর বয়স কত হবে 36, 4 বছর আগে বি এর বয়স কত হবে 12। এবার বলেছে দেখো এ এর বয়স বি এর বয়সের 3 গুণ হয়, তো দেখো দেখতে পাচ্ছি 12কে 3 দিয়ে গুণ করলে কত আসে 36 আসে। তার মানে আমি বুঝতে পেরে গেলাম যে 40 বছর অপশানটাই কি আমার কারেক্ট।
তাহলে প্রথম অপশানটাই ছিল, প্রথম অপশানটা দিয়েই আমি অঙ্কটা করতে গেলাম, আমার চলেও এলো, সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করে গেল, তাহলে আমি ওই উত্তরটা ঠিক করে বেরিয়ে যাব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, কুড়ি কুড়ি নম্বর কোয়েশ্চেন কী বলছে, বলছে একটা সমকোণী চৌপলের মাত্রাগুলি অনুপাত। আচ্ছা, মাত্রা বলতে এখানে কী বোঝাচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো বোঝাচ্ছে। 5:3:2 এবং তার অসমগ্রতল। আচ্ছা, অসমগ্রতল হবে না, এটা সমগ্রতলের ক্ষেত্রফল। কি, সমগ্রতলের পরিমাণ বলে দিয়েছে 558 বর্গ সেন্টিমিটার। ঘনফল নির্ণয় করতে বলেছে। তো ঘনফলের অপশানসগুলো কই, আচ্ছা অপশানসগুলো এই দিকে দেওয়া আছে। ঠিক আছে, এই দিকে দেওয়া আছে, তাহলে বেশ এখানে বলেই দিই, দেখছিলাম যদি কোনো ট্রিক্স লাগানো যায়। তো দেখো, বেসিক্যালি চৌপলের মাত্রাগুলো অনুপাত বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে কী হবে, ঘনফল নির্ণয় করতে বলেছে। বেশ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গেলে বোঝা গেল। দেখো এখানে অঙ্কটা করবে কি করে, সবগুলোকে আমরা দৈর্ঘ্যটাকে ধরবো কত 5x, প্রস্থটাকে ধরবো 3x, উচ্চতাটাকে ধরবো 2x, এরকম করে সমগ্রতলের ক্ষেত্রফল আবার ফর্মুলা কি 2 ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার মানে 15x স্কোয়ার, প্লাস প্রস্থ গণিত উচ্চতা মানে 6x স্কোয়ার, প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা মানে 10x স্কোয়ার, এইটা সমান 558 করবে। এখান থেকে এক্স ক্যালকুলেশন করবে, এক্স ক্যালকুলেশন করার পর এখানে বসাবে, দিয়ে আমাকে বার করতে কি বলেছে, ঘনফল। তাহলে ঘনফলটা হবে কত, 5 × 3 × 2, তার মানে 5×3 = 15, 15×2 = 30, 30 আর এক্সের একটা ভ্যালু বেরোবে, তাহলে 30x³ হবে। এবার দেখো 30x³, তো এক্সের ভ্যালুটা আমরা এখানে ক্যালকুলেশন করলাম না, আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো যাই বেরোক না কেন তার সাথে আমাকে কী করতে হবে, 30কে গুণ করতে হবে। 30কে যখন গুণ করব, আমি অপশানগুলো দেখে একবার দেখাই তোমাদেরকে। অপশানগুলোতে দেখো 30x³ পড়বে, তো তো 30x³ যখন করবে এই অপশানগুলো দেখে দেখো, একটা অপশানে এমন দিয়েছে যার ইউনিট ডিজিটে কত আছে, 0 আছে, তার মানে 30x³ যখন আমি করব, তো এখান থেকে দেখেও বোঝা যাচ্ছে যে x³ ভ্যালু কত আসবে, মানে এক্সের ভ্যালু আসবে 3, 3×3 এখানে 3 9, 3×3 9, 9 3 27 আসবে। তো 27কে যখন এই 30 দিয়ে গুণ করবে 810 চলে আসবে। তো বেসিক্যালি এই 30টাই আমাকে এখানে ইন্ডিকেশন দিচ্ছিল যে উত্তর কোনটা হবে, 810 হবে। এবার 810 হওয়ারই কথা, বাকি এক্স ক্যালকুলেশন করেও তোমরা করতে পারো। আর বাকি এই ধরনের যদি অপশান থাকে যেখানে একটা উত্তরে কী আছে, ইউনিট ডিজিটে 0 দেওয়া আছে, তো অবভিয়াসলি সেটাকে টিক করে আমরা বেরিয়ে যেতে পারবো। ঠিক আছে, গোটা অঙ্কটা করার দরকার নেই। নেক্সট কী বলছে দেখো, ট্রাপিজিয়ামের অন্তঃকোণগুলির সমষ্টি। তো ট্রাপিজিয়াম বেসিক্যালি একটা চতুর্ভুজই হয়। ঠিক আছে, ট্রাপিজিয়াম বেসিক্যালি একটা চতুর্ভুজ। তো চতুর্ভুজের 4টি অন্তঃকোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি, তাহলে অপশান ডি হবে, এটা আগে শিফটেও ছিল। 22 নম্বর এটা কি বলেছে দেখো, কিউব রুট অফ এটা বার করতে বলেছে, তাহলে কিউব রুট অফ এটা করে নাও, 343 মাইনাস 127। ঠিক আছে, 343 মাইনাস 127, তার মানে বাদ দিলে কত হবে, 6 6 36, 216 আর বাই 343। তাহলে দেখো কিউব রুট অফ 216/343। আচ্ছা 216কে আমরা লিখতে পারি কি 6-এর কিউব, আর এটাকে লিখতে পারি 7-এর কিউব, তাহলে তার কিউব রুট অফ, তার মানে 6/7, এটা হবে অ্যান্সার। 6/7 কোন অপশানে দেওয়া আছে, অপশান বিতে, তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা 23 নম্বর কি বলেছে দেখো, বলেছে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি মিথ্যা। বলেছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা সত্য। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটাও সত্য। দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটাও তো সত্য। আর প্রতিটি বাস্তব সংখ্যায় বলেছে কত, অমূলদ সংখ্যা, তো এটা বেসিক্যালি সত্য নয়, প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা নয়। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলছে, বলছে 120 মিটার লম্বা একটা ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার/ঘন্টা, ট্রেনটি 230 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে। তো দেখো এই ধরনের অঙ্কগুলো বেসিক্যালি একটা কনসেপ্টের উপর হয়, সেটা হলো কি, যে যদি এখানে ধরো আমার এটা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, এটা প্ল্যাটফর্ম, এইখান থেকে এবার একটা ট্রেন আসছে এই সাইড থেকে, এবার এটা ট্রেনটার দৈর্ঘ্য বলেছে দেখো 120 মিটার, প্ল্যাটফর্মটা বলেছে 230 মিটার। তো বলো ট্রেনের এই যখন ফ্রন্ট ফেসটা এখান দিয়ে ক্রস করে আবার যখন ট্রেনটা এদিকে বেরিয়ে চলে যাবে, তাহলে ট্রেনটা অ্যাকচুয়ালি কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, অর্থাৎ 120 প্লাস 230, 350 মিটার কী করছে, 350 মিটার দৈর্ঘ্য কী করছে, অতিক্রম করছে। কত
বেগ নিয়ে 90 কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে আমাকে বার করতে বলেছে যে কত সেকেন্ড সময় নেবে। তাহলে এখানে আমার দেখো দৈর্ঘ্যটা মিটারে দেওয়া আছে আর আমার গতিবেগটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাহলে আমার ওই গতিবেগটাকে আমাকে কী করতে হবে, মিটার প্রতি সেকেন্ডে বার করতে হবে, কারণ উত্তরগুলো আমার সেকেন্ডে চেয়েছে। তো দেখো কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড করতে গেলে আমার কত দিয়ে গুণ করতে হয়, 5-18 দিয়ে গুণ করতে হয়। তো 5-18 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা কত আসছে দেখো, 18×5 = 90, অর্থাৎ 5×5 = 25 মিটার প্রতি সেকেন্ড। তাহলে বেগটা পেয়ে গেলাম 25 মিটার প্রতি সেকেন্ড। কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে এখন, 30, 230 আর 120 মানে 350। তাহলে 350 মিটার 25 মিটার প্রতি সেকেন্ড বেগ নিয়ে, তাহলে টাইম কত লাগবে, 350/25, এটাই আমার টাইম লাগার কথা, অর্থাৎ ডিস্টেন্স আপন স্পিড করে দিলাম। তো দেখো 5 দিয়ে কাটলে এটা 5, এটা হলো 70, 5 দিয়ে আবার কাটলে 14, অর্থাৎ 14 সেকেন্ড টাইম লাগার কথা। কোন অপশান আছে, অপশান ডিতে দেওয়া আছে, তাহলে অপশান ডি হলো আমার কারেক্ট উত্তর। নেক্সট, আচ্ছা 25 নম্বর আগের অঙ্কটা হলো কি না একবার দেখি। দেখো কি বলছে, একজন ব্যবসায়ী, ওটা ঠিকই আছে 24, হ্যাঁ 14ই হবে, ঠিক আছে। তো দেখো কি বলছে, একজন ব্যবসায়ী একটা দ্রব্য 3/5 দামে ক্রয় করে 5% লাভে বিক্রি করেন, তাহলে তার মোটের উপর মোট লাভের পরিমাণ কত, 3/5 দামে ক্রয় করে 5% লাভে। আচ্ছা একজন ব্যবসায়ী একটা দ্রব্য 3/5 দামে ক্রয় করে 5% লাভে বিক্রয় করেন, তাহলে তার মোট লাভের পরিমাণ কত, দামে ক্রয় করে 5% লাভে বিক্রি করেন, তার মোট লাভের পরিমাণ কত। আচ্ছা এটা কি বলতে চাইছে, সেকেন্ড। আচ্ছা তো আচ্ছা দেখা যাক এটা কি। আচ্ছা যদি 3/5 দামে ক্রয় করে, অর্থাৎ সাপোজ আমি ধরলাম যে জিনিসটার দাম 5 টাকা, ঠিক আছে। তাহলে তার 3/5 কত হবে, তাহলে 5 টাকা 3/5 মানে 3 টাকায়, ঠিক আছে। তাহলে 5 টাকা অরিজিনাল দাম ছিল, সে 3 টাকায় কী করেছে, কিনেছে, বেশ। এবার ক্রয় করে 5% লাভে বিক্রি করছে, তাহলে 5% লাভ, তাহলে 5 টাকার ওপর সে কী করছে, 5% লাভ দিচ্ছে, তো 5 টাকার 5% মানে কত হয়, 0.25। তো এটাকে ডাটাটাকে একটু আমরা চেঞ্জ করে নিই, ঠিক আছে। দেখো বুঝতে পেরে গেছি কীভাবে করতে হবে। দেখো 3/5 দামে ক্রয় করে বলেছে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করছি, আমি 100 টাকা জিনিসটার দাম ধরে নিচ্ছি অরিজিনাল। এবার সে কিনেছে কততে, জিনিসটা 3/5 দামে কি করেছে, কিনেছে। তাহলে 100 টাকার 3/5 তার মানে কত হয়, 5×160 টাকা। তাহলে 60 টাকায় সে কি করেছে, কিনেছে। জিনিসটা অরিজিনাল দাম কত, 100 টাকা, মাথায় রেখো। এবার সে কি করেছে, 60 টাকায় জিনিসটা কোথাও থেকে কিনে নিয়ে এসছে, দিয়ে 5% লাভে কি করেছে, বিক্রি করেছে। আচ্ছা 5% লাভটা কোথায়, যে দামে কিনে এনেছে তার ওপর লাভটা লাগিয়েছে। তাহলে 5% লাভে যদি বিক্রি করে, তার মানে সে বিক্রি করছে কততে, 105 টাকায়। দিয়ে বলছে তার লাভ কত হচ্ছে, তো সে তো বাবা 100 টাকায় কেনেনি, সে কিনেছে কততে, 60 টাকাতে কিনেছে। তাহলে সে 60 টাকায় কিনে 105 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত হচ্ছে, 45 টাকা। কত টাকাতে লাভ হচ্ছে, 60 টাকাতে লাভ হচ্ছে, তো এটাই আমরা বার করবো, যে তার 45 টাকা লাভ হচ্ছে 60 টাকার জিনিসের উপর। তাহলে কত হবে, 45/60। এবার পার্সেন্টেজে বার করতে হবে, ইন্টু কী করে দেবো, 100। তো 15 দিয়ে কাটলে ওটা 3, এটা দিয়ে কাটলে 4, 4 দিয়ে এটা 25, 25 × 3 কত হয়, 75%। বোঝা গেল, তাহলে 75% হবে এটার কারেক্ট অ্যান্সার। 25, হ্যাঁ 75%, এটা ঠিক আছে। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, বলছে যদি a/a+b = 17/23 হয়, তাহলে a+b/a-b এর মান নির্ণয় করো। তো দেখো a মানে যদি 17 হয়, তাহলে a+b 23 হয়, তাহলে b মানে নিশ্চয়ই 6 হবে, একদম সোজা হিসেব, ঠিক আছে। তাহলে a+b মানে কত, 23, আর a-b মানে 23 - 6 মানে 17, 23/17 হবে অ্যান্সার, অপশান এ, ঠিক আছে। তারপর 27 বলেছে দেখো পি সমান 99 হলে এইটার মান কত হবে। তো দেখো পি যদি 99 হয়, তাহলে এইটার মান আমরা কত লিখতে পারি, 99 ইন্টু 99-এর কী হবে, স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস 3p মানে 3 × 99 প্লাস 3,
এটা বার করতে হবে। এবার দেখো এই ক্যালকুলেশনটা বড় জটিল লাগছে, ঠিক আছে, যে দেখে এত বড় ক্যালকুলেশন কি করব। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা বেসিক্যালি ক্যালকুলেশন করি না, আমরা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করব। কি করব? ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট কি অ্যাপ্লাই করব? দেখো 99-এর এককের ঘরে কত আছে? 9, তার মানে 9টা গুণ হবে। আর এখানে 99 যখন স্কোয়ার করব, 9 9 কত হয়? 81, অর্থাৎ ইউনিট ডিজিটে কত আসবে? 1। এই যে গুণটা করব, 3 9 27, ইউনিট ডিজিটে কত আসবে? 7। আর এখানে কত পড়ে আছে? 3। অর্থাৎ দেখো 7 আর 3 10 আর 1 11, 11-র সঙ্গে 9-এর যখন গুণ করবে, টোটাল গুণফলটা আর ইউনিট ডিজিটে কত আসবে? 9। অর্থাৎ যে গুণফলটা বড় মতো আসবে তার এককের ঘরের সংখ্যায় কী থাকবে? 9। এবার উত্তরগুলোর দিকে একবার তাকাও। এ অপশানে ইউনিট ডিজিটে 8 আছে, এখানে 1 আছে, এখানে 8 আছে, এখানেই একমাত্র 9 দেওয়া আছে। তাহলে এটাই অবভিয়াসলি আমার কারেক্ট অ্যান্সার হবে। বাকি কেউ যদি বড় করে করতে চাও, তার জন্য তো 2.5 ঘন্টা সময় দেওয়া আছে, করতে পারো। আর কেউ এরকম স্মার্ট অ্যাপ্রোচ লাগিয়েও করতে পারো, ঠিক আছে। এবার এটা সবটাই তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। নেক্সট দেখো 28 নম্বর অঙ্কটা কি বলছে। বলছে 10 বছর পূর্বে এ এর বয়স বি এর বয়সের অর্ধেক ছিল, যদি বর্তমানে তাদের বয়সের অনুপাত 3:4 হয়, তাহলে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? ঠিক আছে, বর্তমান বয়সের বলেছে 3:4 হয়। তো এখান থেকে দেখো 3:4 যদি তাদের বয়সের অনুপাত হয়, তার মানে তাদের বয়সের সমষ্টিটা কী হবে? 7-এর কোনো একটা গুণিতক হবে। তো 7-এর গুণিতক যদি হয়, তাহলে প্রথমেই আমি অপশান ডি আর অপশান সিকে আমি কী করতে পারবো? বাদ করে দিতে পারবো। কারণ 36 বছর কখনোই হবে না, 40 বছরও কখনোই হবে না, কারণ তাদের যদি বয়সগুলো 36 আর 40-এর মধ্যে কোনো একটা হয়, তো সেইটা তো 3:4-এ ভাগই হচ্ছে না, ঠিক আছে। তাহলে সবসময় হওয়ার চান্স আছে হয় 28 বছর কিংবা 35 বছর। তো দুটো অপশান নিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, যদি 10 বছর পূর্বে এ এর বয়স, আচ্ছা এখনকার বয়স বলে দিচ্ছে দেখো 3:4, তার মানে 7-এর ভ্যালু 28, তাহলে 1-এর ভ্যালু কত? 4। তার মানে একজনের বয়স এখন বলতে পারি যে 3 4-এ 12, আর আরেকজনের বয়স কত? 4 4-এ 16, এটা বলতে পারি। এবার বলেছে দেখো 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে 12-র বয়স কত হবে? 2। আর 10 বছর পূর্বে 16-র বয়স কত হবে? 6। এবার বলেছে যে এ এর বয়স বি এর বয়সের অর্ধেক ছিল, তাহলে এ এর বয়স বি এর বয়সের অর্ধেক, বাট বি এর বয়সের অর্ধেক কত হচ্ছে? 3। তাহলে এই অপশানটা হলো না। তাহলে একটা অপশানই পড়ে রইলো, কত? 35 বছর। এটাই কারেক্ট হবে, বাট আমরা একটু করেও দেখে নিই। দেখো 35কে যদি 3:4-এ ভাঙি, তার মানে কত? 7 ইউনিটের ভ্যালু 35, তার মানে 1 ইউনিটের ভ্যালু 5, অর্থাৎ 15 আর 20-তে বিভাজিত হবে। এবার 15টার 10 বছর আগে বয়স কত হবে? 5 বছর। আর এই 20 বছর যার বয়স, তার 10 বছর আগে বয়স কত হবে? 10 বছর। তো দেখো এর 5 বছর বয়সটা 10 বছরের কী হচ্ছে? অর্ধেক। কী হচ্ছে? অর্ধেক, যেটা অঙ্কতেও বলে দেওয়া আছে। তাহলে এই অপশানটা কী হলো? স্যাটিসফাইও করে গেল। তো এইভাবে করতে পারো। এবার পরের অঙ্কটা এখানে আমি চলে আসি। দেখো কি বলছে, যদি দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে 20% কম হয়, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি? তো এটা তো খুব সহজ হিসাব, 20% থাকলে এটা 25% অ্যান্সার, তোমরা মার্ক করতে পারো। কী করে হয় দেখো বলে দিচ্ছি। বলছে দেখো দুটো সংখ্যা দেওয়া আছে, ফার্স্ট নাম্বার আর এটা সেকেন্ড নাম্বার, ঠিক আছে। বলছে যদি দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে 20% কম, 20% কম মানে কি? এ যদি 100 হয়, তাহলে ও 20% কম হয়ে এটা কত হবে? 80 হবে। বলছে তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি? আচ্ছা, প্রথম সংখ্যা 100, দ্বিতীয় সংখ্যা কত? 80। তাহলে 100 80-র থেকে কত বেশি? 20 বেশি। তাহলে কতর উপর? 80 থেকে বলেছে, তার মানে নিচে 80 ইন্টু 100, তার মানে 20 মানে 4, 4 থেকে কত হলো? 25%। সেটাই বললাম যে 25% কী হয়? বেশি হয়। নেক্সট দেখো এটা কি বলেছে, যদি কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, বৃত্তের যে ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? পাই আর স্কোয়ার হয়, তাই তো। এবার এখানে বেসিক্যালি আরটা বলেছে যে যদি আগে 1 ছিল, এখন সেটা বেড়ে কত হয়ে গেছে? 2 হয়ে গেছে, অর্থাৎ দ্বিগুণ করেছি। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? আগে যদি ধরো পাই 1-এর স্কোয়ার মানে পাই 1 পাই হচ্ছে, ঠিক আছে। এখন কত হবে? পাই ইন্টু 2-এর স্কোয়ার, তার মানে 4 পাই, ঠিক আছে। তার মানে বাড়লো কত? 4 পাই মাইনাস পাই, তার মানে 3 পাই বাড়লো, ঠিক আছে। 3 পাই বাড়লো কততে? পায়ে। তার মানে আমরা কত লিখবো? যে 3 পাই বেড়েছে কততে? পায়ে, ইন্টু কত? 100। পাই পাই চলে গেলো, 3 ইন্টু 100 মানে কত? 300%। তাহলে 300% মানে অপশান সি হবে কারেক্ট। তো
তো এই ছিল এই শিফটার সমস্ত 30টা অঙ্ক। একটা রিজনিংয়ের অঙ্ক ছিল যেটা আমি করাতে পারিনি। ঠিক আছে, তো তোমাদেরকে ওটা বিশেষ অনুরোধ, যদি তোমরা ওই অঙ্কটা করতে পারো তো কাইন্ডলি নিচে জানিয়ে দিও। ঠিক আছে, আর বাকি ভিডিওটা কেমন লাগলো জানিও, অঙ্কের সলিউশনসগুলো কেমন লাগছে সেটাও জানাবে, তোমরা কোন মেথডে করো, 30-এর মধ্যে কত করতে পারলে সেটাও জানাবে, আর আমার কী কী ইমপ্রুভমেন্টস করা যেতে পারে যাতে তোমাদের অঙ্কগুলো বুঝতে, ঠিক আছে, সুবিধা হয়, সেটাও কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, এই অবধি রাখছি, ভালো করে প্র্যাকটিস করতে থাকো, আর শুভরাত্রি।